পৃষ্ঠটানের আজ আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে জেনেছি যে পৃষ্ঠটান কি, পৃষ্ঠটানের একক, মাত্রা এবং ওর আণবিক তত্ত্ব এবং শক্তির মাধ্যমে তার ব্যাখ্যা আমরা জেনেছি এবং বিভিন্ন বিষয়ের উপর পৃষ্ঠটান কিভাবে নির্ভর করে সেটাও জেনেছি। আজকে আমরা জানব পৃষ্ঠ শক্তি কী এবং পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক এবং সঙ্গে পৃষ্ঠটানের বিকল্প সংজ্ঞা। ক্লাসটি মন দিয়ে দেখো, তাহলে আশা করি সম্পূর্ণ বুঝতে পারবে। এবং আজকের ক্লাস দেখার জন্য তোমাকে অবশ্যই প্রথম ক্লাস দেখতে হবে যে পৃষ্ঠটান কি এবং পৃষ্ঠটান কিভাবে সৃষ্টি হচ্ছে, যে এবং পৃষ্ঠটান কি একটি তরলের ধর্ম। তাহলে আমি তবুও আরেকবার বলে দিচ্ছি যে তরলের মুক্ত পৃষ্ঠে প্রতি একক দৈর্ঘ্যে তরলের সঙ্গে স্পর্শকীয় তলে যে টান বল কাজ করে তাকে আমরা বলি পৃষ্ঠটান। যে এবারে টান বল কী করে কাজ করছে বা কেনই বা কাজ করছে, এর আণবিক ব্যাখ্যা এবং স্থির শক্তির মাধ্যমে ব্যাখ্যা তোমাদের প্রথম ক্লাসে দেওয়া হয়েছে এবং অবশ্যই সেটাকে অবশ্যই আগে দেখে নেবে। তাহলে আজকে আমরা পড়বো যে পৃষ্ঠ শক্তি। তো অ্যাট ফার্স্ট তোমাকে আগে বুঝতে হবে যে পৃষ্ঠ শক্তি কাকে বলবো, যে কি বলে সারফেস এনার্জি, একে বলে পৃষ্ঠ শক্তি। যে পৃষ্ঠ শক্তি কাকে বলবো, এবং তোমাদের আশা করি যারা প্রথম থেকে ক্লাসগুলো করছো তোমাদের প্রথম দিকে আমি একটা ক্লাস বানিয়েছিলাম, সেটা হচ্ছে ফিজিক্সেরই ইন্ট্রোডাকশন একটা ক্লাস, যে হোয়াট ইজ ফিজিক্স, যে অ্যাকচুয়ালি পদার্থবিদ্যা কী। তোমাদের বারবার বলা হয়েছিল যে পদার্থবিদ্যা আমরা ফিজিক্সে কী পড়ি, যে নেচারকে অধ্যয়ন করি, আমরা প্রকৃতিকে অধ্যয়ন করি। প্রকৃতি এত জিনিস, এত ঘটনা আমাদেরকে দেখিয়েছে, তারই আমরা সায়েন্টিফিক্যালিভাবে আমরা ব্যাখ্যা করি ফিজিক্সের আন্ডারে। এবং তোমাদের আরও দুটো জিনিস বলেছিলাম যে কি বলে ফিজিক্স মানে পদার্থবিদ্যা, আমরা পদার্থ নিয়ে আলোচনা করি এবং পদার্থ এবং শক্তি মানে পদার্থ এবং শক্তির মধ্যে আমরা রিলেশন খুঁজি। সেম তুমি যে কোনো থিওরি পড়ো না কেন, দেখবে পদার্থ আর শক্তির মধ্যে রিলেশন আছেই আছে। তেমন যে পৃষ্ঠটান, এখানেও কিন্তু শক্তি। দেখো সান্দ্রতা, ওই সান্দ্রতা চ্যাপ্টারও তোমরা শক্তি পড়েছো, বার্নৌলিস থিওরাম শক্তিকে সংরক্ষণ করে। পৃষ্ঠটান এখানেও শক্তি পড়ছো। তারপর হাইড্রোস্ট্যাটিক্সে তোমরা পড়েছো পাস্কালের ল, ওখানেও শক্তি আছে। তারপর ইলাস্টিসিটিতে তোমরা পড়েছো যে ওখানেও কি তারকে টানতে গেলে যে কার্য করতে হয় সেটাই কি তারের মধ্যে সঞ্চিত স্থির শক্তি। মানে অ্যাকচুয়ালি ফিজিক্স পড়া বলতে বোঝাচ্ছে যে তোমাকে এখানে যে প্রকৃতিকে অধ্যয়ন করতে হবে, প্রকৃতি যেই সব ফেনোমেনাগুলি দেখাইছে ওগুলোকে আমরা সায়েন্টিফিক্যালিভাবে ব্যাখ্যা করব, সেটা ফিজিক্সের আন্ডারে। এবং এখান থেকে আমরা পদার্থ এবং শক্তির মধ্যে যে রিলেশন সেটাকে আমরা ব্যাখ্যা করব। অ্যাকচুয়ালি শক্তি, যে পদার্থবিদ্যাতে শক্তি হচ্ছে সব থেকে অ্যাকুরেট একটা পদ্ধতি কোনো বিষয়কে ব্যাখ্যা করার জন্য। শক্তি যে দেখবে তোমাকে প্রত্যেকটা জিনিসের মধ্যে শক্তি আছে। তোমরা কিন্তু দেখতে পেলে যে অ্যাকচুয়ালি যে কোনো একটা তারকে, তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে, যে কোনো একটা তারকে যদি টানা যায়, যদি ছেড়ে দিই, তাহলে ও তার আগের অবস্থায় ফিরছে। কেন ফিরছে? শক্তি। কেন? আমি টানলাম, ফলে আমি কাজ করলাম, ফলে আমার শক্তি লস হলো, ফলে ওই তার সেই পরিমাণ শক্তি লাভ করলো, যার জন্য সে আগের অবস্থায় ফিরতে পারলো। এখানেও তোমাকে যে তোমাদের চ্যাপ্টার চলছে সারফেস টেনশন, যে পৃষ্ঠটান, এখানেও তোমাকে কিন্তু শক্তির সঙ্গেই তোমাকে রিলেট করতে হবে। এমনকি তোমাদের পৃষ্ঠটানের যে ব্যাখ্যা দিয়েছি সেটাও কিন্তু আণবিক স্থির শক্তির মাধ্যমেই। এটা তোমাকে মাথায় রাখতে হবে। শক্তি এবং পদার্থের মধ্যে আমরা রিলেশন করি আমাদের পদার্থবিদ্যায়, ফিজিক্সে। তাহলে তোমাকে এবার জানতে হবে যে পৃষ্ঠ শক্তি, এটাও খুব ইজি জিনিস। যে পৃষ্ঠ শক্তি কী, যে সারফেস এনার্জি কী। ধরো যে কোনো একটা তরলের তার মুক্ত পৃষ্ঠের কে কাজ করে, একটা স্পর্শকীয় প্রতি একক দৈর্ঘ্যের টান বল কাজ করে, যাকে আমরা কি বলি পৃষ্ঠটান। তাহলে সেই পৃষ্ঠটানের কাজ কি? সেই পৃষ্ঠটানের কাজ হচ্ছে তরলের মুক্ত পৃষ্ঠের যে ক্ষেত্রফল তাকে সংকুচিত করা, তাই তো? যে আমরা এর আগের ক্লাসে জেনেছি যে পৃষ্ঠটান তরলের এমন এক ধর্ম যেটা তরলের মুক্ত পৃষ্ঠে প্রতি একক দৈর্ঘ্যে একটা টানবল কাজ করে, যার জন্য তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকুচিত করার চেষ্টা করে এবং তার উপরের পৃষ্ঠ একটা টান পর্দার মতো আচরণ করে, তাই তো? তার মানে তরলের যে মুক্ত পৃষ্ঠ সেখানে
একটা টান বল কাজ করার জন্য, যাকে আমরা বলি পৃষ্ঠটান, সেই পৃষ্ঠটানের ধর্ম কি? ওই তরলের মুক্ত পৃষ্ঠকে সংকুচিত করা, তাই তো? ওই মুক্ত পৃষ্ঠকে সংকুচিত করা। তাহলে এবার এই সংকোচনের বিরুদ্ধে যদি আমি কার্য করি, তবে কি এই মানে তরলের ধর্ম কি? তার মুক্ত পৃষ্ঠকে সংকোচন করবে। কিন্তু আমি তরলের মুক্ত পৃষ্ঠকে সংকুচিত করতে দিব না। তাহলে সংকুচিত করতে যদি না দিই, তাহলে তার যে পৃষ্ঠটান জড়িত যে বল, সেই বলের কি বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে, তাই তো? যে অ্যাকচুয়ালি পৃষ্ঠটানের ধর্ম হচ্ছে তার তরলের মুক্ত পৃষ্ঠকে সংকুচিত করা, কি? ক্ষেত্রফলকে সংকুচিত করা। কিন্তু ক্ষেত্রফলকে যদি সংকুচিত করতে না দেওয়া হয়, তবে ওই সংকোচনের বিরুদ্ধে কোনো বহিস্থ এজেন্টকে বা কোনো বাহ্যিক এজেন্টকে একটা কাজ করতে হয়। তাহলে বাহ্যিক এজেন্ট যে পরিমাণ কাজ করবে, সেটা কি? বাহ্যিক এজেন্ট দ্বারা শক্তি লস। তাহলে বাহ্যিক এজেন্ট যে পরিমাণ শক্তি লস করলো, সেই শক্তি যাবে কোথায়? সেটাই ওই তরল পৃষ্ঠের মধ্যে সঞ্চিত থাকবে স্থির শক্তি রূপে। তাকে আমরা কি বলি? পৃষ্ঠ শক্তি। এটাই যে অ্যাকচুয়ালি তোমরা জানো যে শক্তির সংরক্ষণ যে সূত্র থেকে আমরা বলবো যে শক্তির কোনো ধ্বংস হয় না, শক্তির কোনো বিনাশ হয় না, শক্তি শুধু রূপান্তরিত হয়। তাহলে পৃষ্ঠটান তার ধর্মের জন্য তরলের মুক্ত পৃষ্ঠকে সংকুচিত করার চেষ্টা করছে। কিন্তু এই সংকোচনের বিরুদ্ধে কোনো বহিস্থ এজেন্ট যদি কাজ করে, তাহলে বহিস্থ এজেন্টকে কাজ করতে হবে। তাহলে বহিস্থ এজেন্ট কাজ করলে ওর কি? শক্তি লস হবে। কেন? অ্যাকচুয়ালি কাজ করার সামর্থ্যকে আমরা কি বলি? শক্তি। তাহলে কাজ করার জন্য কি? আমার শক্তি সামর্থ্য লাগবে, তাই তো? তাহলে পৃষ্ঠটানের ধর্ম হচ্ছে তরলের মুক্ত তলকে সংকুচিত করার চেষ্টা করে। এবার এই সংকোচনের বিরুদ্ধে কোনো বহিস্থ এজেন্টকে কিছু পরিমাণে বাহ্যিক কার্য করতে হবে। এর ফলে ওই বাহ্যিক এজেন্টের কিছু পরিমাণ শক্তি লস হবে। তাহলে ওই শক্তিটা লস হয় না, তাহলে ওই শক্তি যাবে কোথায়? ওটাই তরলের মুক্ত পৃষ্ঠের মধ্যে সঞ্চিত থাকবে। তাহলে একেই আমরা কি বলবো? যে পৃষ্ঠ শক্তি। তাহলে অ্যাকচুয়ালি যে পৃষ্ঠ শক্তির সংজ্ঞা যদি বলো, তবে পৃষ্ঠ শক্তির সংজ্ঞা বলতে বোঝায় যে তরলের মুক্ত পৃষ্ঠের, যে তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণে কাজ করতে হয়, যে পরিমাণ কাজ করতে, কাকে? কোনো বাহ্যিক এজেন্টকে, কোনো বহিস্থ সোর্সকে। যদি আমি টানি, তাহলে আমি যে কাজ করব সেটাই ওই তরলের পৃষ্ঠ শক্তি রূপে সঞ্চিত থাকবে, তাই না? তাহলে তরলের পৃষ্ঠ শক্তি বলতে বোঝায় তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল, তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণে কৃতকার্য করতে হয়, তাকে কি বলবো আমরা? যে তরলের পৃষ্ঠ শক্তি। কেন? আমি যে মানে কোনো বাহ্যিক এজেন্ট যে পরিমাণ কাজ করবে, সেটাই বাহ্যিক এজেন্টের শক্তি লস। সেটাই কি? সেটাই ওর মধ্যে সঞ্চিত স্থিতি শক্তি, যাকে আমরা কি বলি? সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তি। তার মানে আমরা লিখতে পারবো যে পৃষ্ঠ শক্তি ইকুয়ালস কি বলবো? ইকুয়ালস বলবো যে কৃতকার্য বাই ক্ষেত্রফল বৃদ্ধি, তাই তো? ক্ষেত্রফল বৃদ্ধি। তার মানে এই ক্ষেত্রফল বৃদ্ধি, তার মানে অ্যাকচুয়ালি আমি কাজ কেন করব? ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য কাজ করব। তাহলে ওই একক পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যে পরিমাণে কাজ করব, ওটাই কি? ওই তরলের মধ্যে সঞ্চিত স্থির শক্তি, যাকে আমরা কি বলছি? পৃষ্ঠ শক্তি। ক্লিয়ার? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি যদি হয় 1, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি যদি একক হয়, মানে ক্ষেত্রফল বৃদ্ধি যদি হয় একক, তাই তো? তাহলে দেখো, ক্ষেত্রফল বৃদ্ধি যদি একক হয়, তবে যেটাই কৃতকার্য ওটাই কি? ওর পৃষ্ঠ শক্তির সঙ্গে সমান। তাহলে পৃষ্ঠ শক্তি আমরা কি বলবো? যে তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণে কৃতকার্য করতে হয়, সেটাই তরলের পৃষ্ঠ শক্তি বলা হয়। ক্লিয়ার? তাহলে এবার এখান থেকে আমরা পৃষ্ঠ শক্তির একক এবং মাত্রা বার করব। তাহলে এবার ওর একক এবং মাত্রা। এবার একক লিখব যে পৃষ্ঠ শক্তির CGS একক। তাহলে পৃষ্ঠ শক্তি বলতে কি বোঝায়? কার্য বাই ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে পৃষ্ঠ শক্তির CGS একক মানে কার্যের CGS একক মানে আর্গ বাই সেন্টিমিটার স্কোয়ার। তাহলে একক কত হবে? তাহলে একক হবে
আর্গ বাই সেমি স্কোয়ার। এবার সেম যে পৃষ্ঠ শক্তির এসআই একক, তাহলে এসআই একক কী লিখব? এসআইতে কি? এসআইতে কার্য হয় জুল বাই মিটার স্কোয়ার, তাহলে কত হবে? জুল পার মিটার স্কোয়ার। হয়ে গেল। এবার মাত্রা, পৃষ্ঠ শক্তির মাত্রা মানে কৃতকার্যের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। তাহলে কৃতকার্যের মাত্রা কত হয়? এম এল স্কোয়ার টি পাওয়ারে -2 বাই ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে ক্ষেত্রফল মানে এল স্কোয়ার। তাহলে এল স্কোয়ার কাটলো, তাহলে কি বাড়ালো? এম টি পাওয়ারে -2, তাই না? এবার একটু যদি মনে করে দেখো, এম টি পাওয়ারে -2 এটা কার একক ছিল? এই এম টি পাওয়ারে -2 এটা কিন্তু আবার পৃষ্ঠ টানের মাত্রা বোঝায়। তাহলে তোমরা এখান থেকে একটা নতুন রিলেশন পেলে, একটা সম্পর্ক পেলে যে একক ক্ষেত্রফল বৃদ্ধিতে যে কৃতকার্য বা একক ক্ষেত্রফলে যে কার্য, তাহলে একক ক্ষেত্রফলে যে কার্য, তাহলে এই টোটাল রাশি থেকে আমরা কি বলি? পৃষ্ঠ শক্তি। তাহলে সেটাই কি সমান কার সঙ্গে? পৃষ্ঠ টানের সঙ্গে সমান। তাহলে একক ক্ষেত্রফল বৃদ্ধিতে যে পরিমাণে কার্য করতে হয়, তাহলে এটাই কি যে পৃষ্ঠ শক্তির যে মাত্রা সেটাই সমান কার সঙ্গে? পৃষ্ঠ টানের সঙ্গে। তাহলে একক ক্ষেত্রফলে কৃতকার্য মানে পৃষ্ঠ শক্তি। তাহলে আবার পৃষ্ঠ শক্তি মানে কি? পৃষ্ঠ টান। অ্যাকচুয়ালি তোমরা এখান থেকেই তোমরা পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তির মধ্যে তোমরা সম্পর্ক পেয়ে গেলে, কিন্তু আমাদেরকে এই পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক বার করতে হবে প্রমাণ করে, তাই তো? কিন্তু তোমরা এখানে দেখো জেনে গেলে যে একক ক্ষেত্রফলে যে কৃতকার্য মানে যে পৃষ্ঠ শক্তি, তাহলে ওটাই সমান কার সঙ্গে হচ্ছে? পৃষ্ঠ টানের সঙ্গে হচ্ছে। কিন্তু সেটাই আমরা প্রমাণ করে দেখব। তাহলে আপাতত শুধু জেনে রাখো যে পৃষ্ঠ শক্তি বলতে কি বোঝায়? যে তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণে কাজ করতে হয় সেটাই ওর মধ্যে পৃষ্ঠ শক্তি। তাহলে পৃষ্ঠ শক্তির একক কি? সিজিএস একক হয় আর্গ পার সেমি স্কোয়ার, আর এসআই কী হবে? জুল পার মিটার স্কোয়ার। আর মাত্রা সেটা হচ্ছে পৃষ্ঠ টানের যে মাত্রা এম টি পাওয়ারে -2 তার সঙ্গে সমান। এবার আমরা একদম ডাইরেক্ট যাব সম্পর্ক, যে পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক, এবং তোমরা এগুলোকে তোমরা প্রত্যেকটা নোট করবে। এবার পৃষ্ঠ শক্তি ও পৃষ্ঠ টানের মধ্যে সম্পর্ক। নেক্সট, পৃষ্ঠ শক্তি ও পৃষ্ঠ টানের মধ্যে সম্পর্ক। এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের বোর্ড এক্সামের জন্য। এটাকে আমি ট্রিপল স্টার দিলাম। এটা খুবই ইম্পর্টেন্ট যে অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস 11-এর বোর্ড এক্সামে কিন্তু এটা প্রশ্নটা অনেকবার এসছে, যে পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠ টানের মধ্যে সম্পর্ক। ক্লিয়ার? ঠিক আছে। তুমি ধরো যে, মন দিয়ে দেখবে, খুব সহজ একটা থিওরি। তুমি ধরো যে এ বি সি ডি এটা একটা ফ্রেম। হ্যাঁ, এটা একটা ফ্রেম। মানে এর মধ্যে এই এ বি সি ডি একটা ফ্রেম আছে। হলো, এ বি সি ডি একটা ফ্রেম। এই ফ্রেমের মধ্যে এ বি সি ডি হলো একটা ফ্রেম। এই ফ্রেমের মধ্যে এ ডি ডি সি সি বি ওরা ফিক্সড হয়ে আছে। ওরা ফিক্সড। কিন্তু যেটা এবি লাইন, এই এবি লাইনটা এই ফ্রেমের সঙ্গে ঘর্ষণহীনভাবে চলতে পারে। কি বললাম? ঘর্ষণহীনভাবে চলতে পারে। তাহলে এই এ বি সি ডি একটা ফ্রেম, এর মধ্যে এই এডি ডিসি এবং সিবি এরা ফিক্সড। শুধুমাত্র যে এবিটা ও একমাত্র শুধু যে এবি একমাত্র শুধু ও ঘর্ষণহীনভাবে চলাচল করতে পারে, মানে ও ফ্রিলি মুভ করতে পারে। ঠিক আছে। এবার
তুমি এই টোটাল ফ্রেমকে তুমি সাবান জলের মধ্যে ডুবিয়ে দাও। দেখবে বিভিন্ন মেলাতে কিনতে পাওয়া যায় একটা সিলিন্ডারের মধ্যে এরকম একটা গোল, এই যে এরকম দেখবে যে এরকম হচ্ছে গোল, ওই গোল মতন কিনতে পাওয়া যায়। ওটাকে ডুবিয়ে নিয়ে তারপর সাবানের যে স্তর হয় ওটাকে ফু দিলে বিভিন্ন বাবলস তৈরি হয়, ওগুলো সব উড়ে বেড়ায়, তাই না? বিভিন্ন মেলাতে কিনতে পাওয়া যায়। ঠিক এরকম যে এই যেটা যে গোল যে ফ্রেম ছিল, এই ফ্রেমকে যদি সাবান জলে ডুবানো যায় তাহলে কী হবে, ওই ফ্রেমে একটা সাবান জলের লেয়ার তৈরি হবে। ঠিক সেভাবেই এটা একটা বড় ফ্রেম, এটা একটা সেম যে এটা কি, যে এই ফ্রেমকে যদি সাবান জলের মধ্যে যদি ডুবিয়ে দিই তাহলে এ বি সি ডি এই টোটাল কি স্তরে একটা সাবান স্তর তৈরি হবে, তাই তো? সাবান স্তর তৈরি হবে। এবং একটু যদি মন দিয়ে দেখো, আমি দেখানোর চেষ্টা করছি যে তুমি ধরো যে যেটা আমরা মেলাতে কিনতে পাওয়া যায় যে এরকম একটা সার্কেল থাকে, তাই তো? হয়তো ছোট থাকে কিন্তু এরকম একটা সার্কেল থাকে। এবার এই সার্কেলকে যদি সাবান ডুবিয়ে দিই তবে দেখবে যে এই যে দেখো, এই যে এই সার্কেলের এই দিকেও একটা সাবান স্তর হবে এবং এই দিকেও সাবান স্তর হবে। যে অ্যাকচুয়ালি এই ফ্রেমকে যদি দেখো এদিকেও সাবান স্তর হবে, আবার এই দিকেও সাবান স্তর হবে, তাই না? সাবান স্তর কোন দিকে হবে? সাবান স্তর কিন্তু দুই দিকে হবে। তুমি এই দিকেও দেখতে পাবে সাবান স্তর, আবার এই দিকেও তুমি সাবানের স্তর দেখতে পাবে। সেম যে অ্যাকচুয়ালি এই এ বি সি ডি এই ফ্রেমকে যদি সাবান জলে ডুবে দেওয়া হয় তবে এই এ বি সি ডি ফ্রেমে একটা সাবানের স্তর হবে, যেটা ফ্রেমের এই দিকেও হবে মানে কি আমরা কি দেখবো, আমরা দেখবো এই দিকেও আছে, মানে কি তরলের মুক্ত পৃষ্ঠ এদিকেও আছে, তরলের মুক্ত পৃষ্ঠ এদিকেও আছে। তার মানে এক্ষেত্রে তরলের মুক্ত পৃষ্ঠ কয়টা? দুটা। ভালো করে মন দিয়ে ভাবো, এটা ফিজিক্স, কোনো মুখস্থ কোনো স্কোপ নাই। অ্যাকচুয়ালি মুখস্থ স্কোপ তখনই আসবে যখন তোমরা ক্লাস 11-এ পড়ছো, এমনকি হায়ার স্টাডিজের জন্য আরও অনেক জিনিস আছে যেগুলো হয়তো তোমাকে মুখস্থ করতে হলেও হতে পারে, বাট সেটা খুব কম, 1% অনলি। বাট তোমাদেরকে এই ক্লাস 11-এ তোমাকে প্রত্যেকটা জিনিস তোমাকে একদম সম্পূর্ণ বুঝতে হবে, সম্পূর্ণ কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করতে হবে। এবং শুধুমাত্র আমি বললে হবে না, তোমাকেও সঙ্গে সেটাকে ভাবতে হবে, সেটাকে কল্পনা করতে হবে। ফিজিক্সকে তুমি যদি কল্পনা করতে না পারো, ফিজিক্স সম্বন্ধে যদি ভাবতে না পারো, তাহলে তুমি ফিজিক্স শিখতে পারবে না, ফিজিক্সের মধ্যে তুমি জ্ঞান অর্জন করতে পারবে না, ফিজিক্সের মধ্যে তোমার ইন্টারেস্ট আসবে না। মেন আমি একদম সত্য বললাম, যে একদম চিরন্তন সত্য না। অ্যাকচুয়ালি তুমি তার উপর তুমি হচ্ছে ভাবো, তুমি কল্পনা করো, তারপর তুমি বিতর্কে অংশগ্রহণ করো। তুমি যত বেশি ডিবেটে অংশগ্রহণ করবে তত তোমার জ্ঞান বাড়বে আস্তে আস্তে, ঠিক কি না? এবং সঙ্গে তোমাকে ভাবতে হবে, কল্পনা করতে হবে যে অ্যাকচুয়ালি ঠিক হচ্ছে তো। আমি শুধুমাত্র তোমাদের পথপ্রদর্শক। তার মানে এই স্তরকে এই ফ্রেমকে যখনই ডুবে দেবো সাবান স্তরের মধ্যে, কি দেখবো, এদিকেও কি একটা মুক্ততল হবে আর এদিকেও কি একটা মুক্ততল হবে। তাহলে এর মুক্ততল কয়টা হচ্ছে? দুটো, একটা এই দিকে, তাই তো? তাহলে এই এ বি সি ডিকে আমি ডুবালাম, একটা সাবানের স্তর হবে, সেটা দুই দিকে হবে সাবানের স্তর, মানে অ্যাকচুয়ালি মুক্ততল কয়টা? দুটো। এই মুক্ততল নিয়েই আমাদের কনসিডার করতে হবে। মেন মুক্ততল দুটা, ঠিক আছে, মুক্ততল দুটা। তাহলে দেখো, তাহলে এখানে যে সাবানের স্তর আছে, তাহলে এই সাবানের স্তর কী করবে? এই সাবানের স্তর ও তরলের যে মুক্ততল তাকে সংকোচন করার জন্য একটা পৃষ্ঠটানজনিত বল কাজ করাবে, ঠিক কি না? ভালো করে মন দিয়ে বুঝো যে অ্যাকচুয়ালি কি এই যে সাবানের স্তর আছে, তাহলে ওর যে মুক্ততল কোন দিকে আছে? এদিকেও আছে। আমি তোমাদের তো অপরটা দেখাতে পাচ্ছি না, সেই জন্য এই রিংটা, এদিকেও আছে স্তর, এদিকেও আছে স্তর। তার মানে এই স্তরটা কী করবে? এই দিকে যে তরলে মুক্ত স্তর, ও কি করবে? ওকে ক্ষেত্রফল সংকোচন করার চেষ্টা করবে, আর এই স্তর ও সংকোচন করার চেষ্টা করবে। কারণ অ্যাকচুয়ালি কি পৃষ্ঠটানের ধর্মই তো এটা, যে তরলের মুক্ত পৃষ্ঠে
যে টান বল কাজ করছে তরল স্পর্শকভাবে, এবং তার কাজ কি, তার ক্ষেত্রফলকে সংকুচিত করা। তাহলে এখানে যে তরলের স্তর হবে সে কি করবে, সে এই তরলের স্তরকে সংকোচন করার চেষ্টা করবে তার পৃষ্ঠটানজনিত বলের জন্য। তার মানে এই এবি যে লাইনটা, তাহলে এবি লাইনটা কী হবে, ও আস্তে আস্তে উপর দিকে উঠবে, তাই না? আরে পৃষ্ঠটানজনিত কী হবে, পৃষ্ঠটানজনিত ফোর্স ওর ক্ষেত্রফলকে সংকোচন করবে, এবং এবি কি, ও চলতে পারে। তাহলে ওকে যদি ক্ষেত্রফল যদি সংকোচন করার চেষ্টা করে, তাহলে এবি কি আস্তে আস্তে ক্ষেত্রফলটা কমে যাবে না ফ্রেমের, মানে সাবান স্তরের। তাহলে একে যদি স্থির রাখতে হয়, তার মানে ওর বিরুদ্ধে কী করতে হবে, আমাকে বল কাজ করতে হবে। তাহলে কত বল কাজ করাবো, তাহলে দেখো এই যে পৃষ্ঠটানজনিত যে বল, মানে পৃষ্ঠটানজনিত যে বল ওকে টেনে ধরে আছে, আমাকে সেম ফোর্স দিয়ে আমাকে ওকে টানতে হবে, মানে মিনিমাম সেম ফোর্স। তাহলে এবার আমাকে বলো যে পৃষ্ঠটান কত হয়, টি ইকুয়ালস টু হয় F/L। এবং ধরো যে এই যে এবি মানে এ থেকে বি, ধরো যে এই এ বি ইকুয়ালস কি হচ্ছে এল, তাই তো? মানে এবি মানে কি, তাহলে এবি এর কত দৈর্ঘ্য হচ্ছে স্মল এল, তাহলে এবি এর কত দৈর্ঘ্য হচ্ছে স্মল এল, তাহলে পৃষ্ঠটান কত হবে, তাহলে ধরো যে মুক্ততলের পৃষ্ঠটান ধরো যে টি, হ্যাঁ, তার মানে অ্যাকচুয়ালি এখানে যে পৃষ্ঠটান কাজ করছে সেটা হচ্ছে টি ধরলাম, এবং ওর কত দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে পৃষ্ঠটান কত হবে, টি ইকুয়ালস টু এফ এল। তাহলে এফ মানে কি, বল, তাই না? আরে আমরা কি জানি, একক দৈর্ঘ্যে যে বল কাজ করে সেটা কি, ওর সারফেস টেনশন। তাহলে এফ কত হবে, তাহলে এফ হবে হচ্ছে টি ইন্টু এল, তাই না? তার মানে এই যে সাবানের স্তর আছে, যে মুক্ততল, সেই মুক্ততল কী করছে, সেই মুক্ততল ওকে পৃষ্ঠটানজনিত যে বল দিয়ে টানছে, সেই বলের মানটা কত, এই যে টান মানে ফোর্স বাই এল, তাহলে এফ মানে কি টি ইন্টু এল, তাহলে যে বল দিয়ে টানছে সেই বল হচ্ছে এত। কিন্তু এবার যেহেতু এখানে দেখো ওই সাবান স্তরকে, মানে ফ্রেমকে যদি ডুবিয়ে দিই, তবে ডুবিয়ে দিয়ে যদি তুলে নিই, তাহলে সাবানের স্তর কয়টা হচ্ছে, দুটা, একটা এদিকেও স্তর, তাহলে এই স্তরও কি, তার মানে অ্যাকচুয়ালি স্তর দুটো মানে কি বোঝাচ্ছে, দুটি মুক্ততল, এটাই মেন, মুক্ততল দুইটি, তাহলে এই মুক্ততলও কি টান কাজ করাচ্ছে, সারফেস টেনশন। এবার এই তল, ওরও তো মুক্ততল না, তাহলে ও কাজ করাচ্ছে। তাহলে মেন কথা যে সাবানের স্তর দুটি, তার মানে মুক্ততল দুইটি, তাহলে এই স্তরেও কি টান কাজ করবে, আবার এই স্তরেও টান কাজ করবে। তাহলে অতএব সাবানের স্তর দুটি থাকার জন্য পৃষ্ঠটানজনিত বল কত হবে 2 ইন্টু টিএল, 2 ইন্টু কত হবে টিএল, তাই তো? কেন, অ্যাকচুয়ালি কি এই যে ফোর্সটা কি শুধু একদিকে কাজ করছে না তো, এই যে টিএল যে ফোর্স, মানে টান ইন্টু মানে সারফেস টেন্স ইন্টু লেন্থ, এই যে টান, এটা কি এই ফোর্স কাজ করছে এই দিকেও কেন, দুটা মুক্ততল, তাই দুই দিকেই কাজ করছে সেম ফোর্স। তাহলে যেহেতু সাবানের স্তর দুইটি, তাহলে মোট তাহলে বল কত কাজ করছে 2TL। তাহলে এই পরিমাণ বল দিয়ে, মানে এই পরিমাণ মিনিমাম এই পরিমাণ বল দিয়ে আমাকে টানতে হবে। তাহলে সেম এই পরিমাণে, মানে অ্যাকচুয়ালি কি পৃষ্ঠটান যে বল দিয়ে ওকে টানছে, মিনিমাম সেম ফোর্স দিয়ে আমাকে কী করতে হবে, ওকে টানতে হবে। তাহলে ধরলাম যে আমি কি বলেছি যে পৃষ্ঠ শক্তি বলতে কি বোঝায়, একক ক্ষেত্রফল বৃদ্ধিতে যে পরিমাণ কাজ করতে হয়। তুমি ধরলে যে এই এবি লাইনকে পৃষ্ঠটানজনিত বল তার ক্ষেত্রফল কমানোর চেষ্টা করছে, বাট আমি কি করলাম, সেম পরিমাণ ফোর্স দিয়ে
সেম পরিমাণ ফোর্স দিয়ে এই এবি লাইনকে আমি তার পৃষ্ঠতলের বিরুদ্ধে নিয়ে আসলাম। তার মানে তুমি ধরো যে এবার এই লাইনটাই মানে এই এবি লাইনটাই তুমি এবার ধরো যে এই যে এবার এবি লাইনটায় কত আসলো, এ ড্যাশ বি ড্যাশে আসলো, এবং এর জন্য তুমি ধরো যে ও তুমি ধরো যে এর জন্য ও এক্স পরিমাণ লেন্থ না নামলো। কি বললাম যে অ্যাকচুয়ালি কি ওকে এ বল দিয়ে টানার জন্য ওর এক্স হয়েছে সরণ। তাহলে অতএব তবে বলো তো তবে এর কৃতকার্য কত করতে হয়েছে? তাহলে ক্ষেত্রফল তাই না, অ্যাকচুয়ালি কি এই এবিকে তো টানছে, বাট আমি কি করলাম ওই এবিকে যে বল দিয়ে টানছে সেম বলের কি সমান বল দিয়ে আমি ওর বিরুদ্ধে এক্স পরিমাণ দৈর্ঘ্য আমি আরও টানলাম। তার মানে আমি কি করলাম, আমি ওর ক্ষেত্রফল বৃদ্ধি করলাম। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃতকার্য কত হয়েছে? কৃতকার্য বলতে কি বোঝায়? প্রযুক্ত বল ইন্টু সরণ। তবে প্রযুক্ত বল কত? প্রযুক্ত বল হচ্ছে 2TL ইন্টু এক্স। তার মানে এটা বলতে কি বোঝায়? ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃতকার্য। তাহলে অতএব বলো, তাহলে এই পরিমাণ কৃতকার্য করার জন্য ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে? এই যে ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে এই শ্যাডো অঞ্চলটা। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে? এই এ বি এর কত দৈর্ঘ্য এল, টোটাল কত সরণ কত হয়েছে এক্স, তার মানে বলতে পারো কত দৈর্ঘ্য এল, প্রস্থ এক্স, তবে ক্ষেত্রফল বৃদ্ধি কত এল এক্স, তাই তো। তাহলে অতএব আমরা কি জানি? তাহলে অতএব পৃষ্ঠ শক্তি বলতে কি বোঝায়? তাহলে পৃষ্ঠ শক্তি ইকুয়ালস টু একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃতকার্য, তাই না? তার মানে কি? তাহলে পৃষ্ঠ শক্তি ইকুয়ালস টু একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃতকার্য। মানে কি মানে হচ্ছে কৃতকার্য বাই ক্ষেত্রফল বৃদ্ধি, তাই তো। তার মানে পৃষ্ঠ শক্তি ইকুয়ালস টু একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃতকার্য, মানে কৃতকার্য বাই ক্ষেত্রফল বৃদ্ধি। তবে দেখো, তবে আমাদের এই কেসে ওর ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে? এল এক্স। সরি, এখানেও কি আবার 2 দিয়ে গুণ হবে। কেন 2 দিয়ে গুণ হবে? এখানে কি আবার 2 দিয়ে গুণ হবে? কেন অ্যাকচুয়ালি যে এই যে ফ্রেম, এই ফ্রেমেও কি সাবান স্তর আছে, আবার এই মানে তার অপোজিটেও কি সাবান স্তর আছে। তার মানে যে অ্যাকচুয়ালি মুক্ততল 2টি, তাহলে এই যে মুক্ততল, তাহলে এই মুক্ততল তাহলে ও টেনেছে, এই মুক্ততল ইও টেনেছে। তার মানে আমাকে যে বল অ্যাপ্লাই করতে হয়েছে সেটা দুটা তলের জন্যই। কেন? এই তল টেনেছে তার এগেনস্ট ফোর্স, আবার এই তলও তো টেনেছে, কেন মুক্ততল 2টি, তাহলে 2 তলেই পৃষ্ঠটান কাজ করবে। তাহলে 2 তলেই কি পৃষ্ঠটান জনিত বল কাজ করবে। তাহলে 2 দিকে কি আমাকে ফোর্স দিতে হবে। তাহলে দেখো যে কার্যতে তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিতে কার্য কত হয়েছে? 2 গুণ হয়েছে, কেন আমি 2 দিকেই কাজ করেছি। এবং তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিও কি তাহলে 2 দিকে হয়েছে, তাহলে এই দিকেও কি তাহলে এই সাইডেও ক্ষেত্রফল বৃদ্ধিতে কার্য, আর এই দিকেও ক্ষেত্রফল বৃদ্ধিতে কার্য। তাহলে আমি যে কার্য করেছি সেটা এত পরিমাণ। তাহলে টোটাল কত ক্ষেত্রফল বৃদ্ধি? একটা এই দিককার ক্ষেত্রফল বৃদ্ধি, একটা এই দিকের ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে কত হবে? 2Lx। তাহলে পৃষ্ঠ শক্তি ইকুয়ালস টু ক্ষেত্রফল একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃতকার্য, মানে কৃতকার্য বাই ক্ষেত্রফল। তাহলে এই টোটাল কার্য কত করতে হয়েছে? 2 ইন্টু TLx বাই ক্ষেত্রফল কত বৃদ্ধি? 2Lx। তা 2 আর 2 কাটলো, L আর L কাটলো, X আর X কাটলো, তাহলে কে থাকছে? অনলি টি থাকছে। এই অনলি টিকে আমরা কি ধরেছি? মুক্ততলের পৃষ্ঠটান, তাই না? তাহলে ওই যেটা আমি তোমাদের যখন পড়াই তোমাদের মাত্রা তখন বললাম
তাহলে পৃষ্ঠ শক্তি ইকুয়ালস টু কি, একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃতকার্য মানে ইকুয়ালস টু কৃতকার্য বা ক্ষেত্রফল। তাহলে ওটা মানে কি, কার সঙ্গে সমান, পৃষ্ঠ টানের সঙ্গে সমান। তাহলে একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃতকার্য মানে পৃষ্ঠ শক্তি, তাহলে ওটাই সমান কার সঙ্গে, পৃষ্ঠ টানের সঙ্গে সমান। তাহলে তোমরা বুঝতে পারলে যে পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক। তাহলে এবার এখানে তোমার যদি সমস্যা হয় তাহলে এখানে হতে পারে যে 2 দিয়ে গুণ। তা 2 দিয়ে গুণ করলাম কেন, কারণ এই ফ্রেমকে যদি সাবান স্তর থেকে যদি উপরে তুলি তাহলে ওর মুক্ত তল কয়টা হবে, 2টা, একটা এই দিকে হবে একটা এই দিকে হবে। তাহলে এই মুক্ত তলও কি পৃষ্ঠটান কাজ করবে, এই মুক্ত তলও পৃষ্ঠটান কাজ করবে। তাহলে 2 তলেই কি, তাহলে এই তলও ক্ষেত্রফল কমাবে এই তলও ক্ষেত্রফল কমাবে। তাহলে আমাকে যে কাজ করতে হবে সেটা 2 তলে। তাহলে একটা তলের জন্য কত, TL, তাহলে কত হবে, তাহলে তল 2টি, 2LL 2TL, আর কার্য ইন্টু x সরণ। ক্লিয়ার? এবং এবং ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে, ওই যে একটা এদিকেও কি ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে LX, ওদিকে হয়েছে কত হয়েছে LX। তাহলে এটা হলো। এবং তোমরা এখান থেকে তোমরা পৃষ্ঠটানের তোমরা বিকল্প সংজ্ঞা পাবে। কীভাবে, যে তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণে কাজ করতে হয় সেটা কি তরলের যে পৃষ্ঠটান তার সঙ্গে সমান। এবং তোমাকে মাথায় রাখতে হবে এক্ষেত্রে তাপমাত্রা চেঞ্জ হয়নি। তোমরা এক্ষেত্রে মাথায় রাখবে, মানে এই টোটাল কেসে তাপমাত্রা কি আছে, তাপমাত্রা স্থির। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাপমাত্রা স্থির। কেন, আরে তাপমাত্রা যদি স্থির না থাকে তবে আগের পৃষ্ঠটান এবং পরে কি, মানে বিফোর এক্সপেরিমেন্ট এবং আফটার এক্সপেরিমেন্ট টেম্পারেচার যদি চেঞ্জ করে তবে বিফোর এক্সপেরিমেন্ট এবং আফটার এক্সপেরিমেন্ট কী হবে, তাদের যে সারফেস টেন্সার সেটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে তোমাকে অবশ্যই তোমাকে বলতে হবে যে তাপমাত্রা স্থির। তাহলে এই সংজ্ঞা যদি তুমি আরও যদি বলো, আরও স্ট্যান্ডার্ড যদি ভাবে বলো, তাহলে বলবে যে তাপমাত্রা স্থির রেখে তরলের মুক্তলের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেটাই ওই স্থির তাপমাত্রায় তরলের পৃষ্ঠ টান। এবং তোমাকে এখান থেকে আরেকটা জিনিস বলতে হবে যেটা আগের দিনই বলতে হতো, যে সেটা তোমরা জানো যে যদি তাপমাত্রা বেড়ে যায় তবে ওই তরল কণাগুলো দূরে সরে যায়, তাহলে ওদের মধ্যে আন্তঃআণবিক ব্যবধান বেড়ে যায়, তাহলে ফোর্স কমে যায়। তাহলে আন্তঃআণবিক ফোর্স যদি কমে যায় তাহলে ওদের মধ্যে যে সারফেস টেনশন সেটা কমে যায়। তাহলে তাপমাত্রা বেড়ে গেলে কণাগুলো দূরে সরে যায়, আন্তঃআণবিক ব্যবধান বেড়ে যায়, আকর্ষণ কমে যায়, তাহলে ওদের যে সারফেস টেনশন যে টানটা সেটা হচ্ছে কমে যায়, ঠিক কি না? তার মানে যে তাহলে যে তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান কমে যায় এবং তাপমাত্রা কমলে পৃষ্ঠটান বেড়ে যায়। এবং তাপমাত্রা বাড়তে বাড়তে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরলের সারফেস টেনশন একদম 0 হয়ে যায়। তাহলে কোনো তরলের যে তাপমাত্রায় পৃষ্ঠটান একদমই 0 হয়ে যায় তবে সেই তাপমাত্রাকে বলা হয় ওই তরলের সংকট তাপমাত্রা। তাই তো, যে কি বললাম, যে তাপমাত্রা বাড়লে ওর সারফেস টেনশন কমছে, তাপমাত্রা বাড়তে 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 একটা নির্দিষ্ট তাপমাত্রা অতিক্রম করলে যে তরলের সারফেস টেনশন যদি শূন্য হয়ে যায়, হ্যাঁ, তাহলে যে তাপমাত্রা অতিক্রম করলে তরলের সারফেস টেনশন শূন্য হয়ে যায় তবে সেই তাপমাত্রাকে বলে কি তরলের সংকট তাপমাত্রা। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে এটা কি আমাদের পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পারলে। এই থিওরি দেখার পর তোমরা অবশ্যই বই ভালো করে পড়ে নেবে, লাইন বাই লাইন বই পড়বে, তাই দেখবে কোনো সমস্যা থাকবে না। এবং সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এটাকে অবশ্যই নোট করবে এবং সঙ্গে বই তো অবশ্যই পড়বে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।